আজকের রহস্য রোমাঞ্চকর গল্প যেখানে কর্নেল। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠে সমর শর্মিলা। শুরু হচ্ছে আজকের গল্প যেখানে কর্নেল। হরিচরণ ও হরদয়ের সঙ্গে আলাপ হয়েছে মাদ্রাজ মেলের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। আমার মিত্রবন্ধু কর্নেল নীলাদ্রি সরকার গায়ে পড়ে লোকেদের সঙ্গে আলাপ জমাতে পারেন বটে। সারাটা রাতের গল্প করতে করতেই কাটিয়ে দিল। ট্রেন জার্নিতে ঘুমানো আমার পক্ষে একেবারে অসম্ভব। তার উপর ওই বকবকানি আর মাঝে মাঝে কর্নেলের বিকট অট্ট হাসি। কেন হাসছেন? গপ্পটাই বা কি? ওপরে মারতে শুয়ে একটু ওঠাও। তার যে বিকট হাসি, হরদয়ের নামে ধুতি পাঞ্জাবি পড়া লোকটি। বিকটই বলছি, কারণ নাতুস করণের মধ্যবয়স্ক এবং প্রচণ্ড গুফো কোনো লোকের কণ্ঠস্ব যে অমনি মেলে আর ভুতুড়ে হতে পারে কোশপিনকালেও শুনিনি। ভুতুলে বলারও কারণ আছে। ভূত পেটেতে নাকি ঘোনা গলায় কথাবার্তা বলে। হরদয়বাবু যদি আড়াল থেকে কথাবার্তা বলে, দিন দুপুরেও রীতিমতো সাহসী লোককে হাতকে উঠতে হবে। হরিচরণবাবু দেখলাম একেবারে উল্টো। কথাবার্তা বলছিল কম, গরম চেহারায়, তাছাড়া পোশাকেও তার সঙ্গী একেবারে উল্টো। লম্বাটে শক্ত সমর্থ গঠনের লোক, চিবুকে কুচকুচে কালো দাড়ি, দুপাশে চাকালো চুলফি, পরনে শার্ট্রান, তার কণ্ঠস্বরটি বেশ গম্ভীর। প্রথম আলাপে জানতে পেরেছিলাম আমাদের মতো ওদের গন্তব্য গোপালপুর অনসি। কলকাতার চৌরঙ্গি এলাকায় হরিপুর এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে দুজনে একটি কোম্পানি করেছে। আমদানি রপ্তানির কারবার অনেক করে। কার্পেটের সিলভানের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়ে। মাদ্রাজ মেল সিল্ক স্টেশনে পৌঁছতে সূর্য উঠিয়া ছাড়ল। তখন কর্নেলের দ্বারাই আপার বার থেকে নেমে এলো। হরিচরণবাবু ওপরের আপার বার থেকে নামলেন। একটু পরে চা খেতে খেতে হরিচরণবাবু কর্নেলকে জিজ্ঞাসা করলেন, আপনারা উঠেছেন কোথায়? কর্নেল একটু হেসে বললেন, কিছু ঠিক করে আসেনি। শুনেছি গোপালপুর অনসিতে টুরিস্টদের চেয়ে নাকি হোটেল বা লজের সংখ্যা বেশি। এও শুনেছি ওখানে সমুদ্র তীর নাকি বেশ নির্জন আর খোলামেলা। হরদয়বাবু তার পুত্রের গলায় হি হি করে হেসে বললেন, অপূর্ব অপূর্ব। আমরা তো মশাই প্রতি বছর পুজোর ঠিক পরেই ওখানে যাই, বুঝলেন না? কার বাড়ি মগজ ঠান্ডা করার জন্য এমন সীমিত পাও কোথায়? হরিচরণবাবু বললেন, সিভিউ হোটেলে উঠতে পারেন, আমাদের সঙ্গে মালিকের খুব চেনা জানা আছে। তাছাড়া এখন নভেম্বরে সব হোটেল তো খালিই পড়ে থাকে। ট্যুরিস্ট সিজন শুরু হবে ডিসেম্বর থেকে। হরদয়বাবু সায় দিয়ে বললেন, কোনো অসুবিধা হবে না, চলুন সিভিউ দিয়ে ব্যবস্থা করে দেবো। কি বলো হরি? হরিচরণবাবু মাথা দোলালেন। হ্যাঁ, সিভিউ নতুন হোটেল, একেবারে মডার্ন ব্যবস্থা। সাহেব ট্যুরিস্টরা এলে দেখেছি ওখানেই থাকেন। বড়পুর স্টেশনে পৌঁছাতে 8টা বেজে গেল। ট্রেন বেশ খানিকক্ষণ লেট করেছে। চারজন মিলে একটা প্রাইভেট কার ভাড়া করে গোপালপুর অনসিতে পৌঁছে মাত্র আধ ঘন্টা লাগলো। মাইল 35-এর দূরত্ব। সিভিউ হোটেলের সত্যিই সুন্দর। ম্যানেজার হলো অত্যন্ত অমায়িক ও আলাপী মানুষ। হরিচরণবাবু ও হরদয়বাবুর সঙ্গে ওর ভালো রকম চেনা জানা। 4তলা হোটেলের 4তলাতেই একটি সুইট পেয়ে গেলাম আমরা। দক্ষিণ পূর্ব কোণের সুইটটি নম্বর 4, তার উল্টো দিকে উত্তর পূর্ব কোণে 3 নম্বর সুইটটি। হরিচরণবাবুর তত্ত্বেরই আমার ভাগ্যে জুটল। এক মন্ত্রীমশাই নাকি হঠাৎ এসে পড়ার আভাস পাওয়া গেছে, তাই ম্যানেজারও একটু ইতস্তত করছিলেন।
শেষে হরিচন্দ্রবাবু রক্ষা করে দিলেন, যদি সত্যি মন্ত্রীমশাই এসে পড়েন আমরা অন্য একটি সুইটে চলে যাব। হোটেল তো এখন প্রায় ফাঁকা, 4 তলার মোট 12টা সুইটের মধ্যে গোটা বছর সুইটে ভর্তি আছে। 4 তলায় 4 নম্বর সুইটটি হরিচরণ ও হরদয়ালের কলকাতা থেকে বুক করা ছিল। 2 বন্ধু মিলে সেটিতেই ঢুকলেন। 3 নম্বর ঢুকলাম আমরা। ব্যালকনিতে গিয়ে অভ্যাস মতো কর্নেলের চোখ বাইনোকুলার রেখে সম্ভবত সামুদ্রিক পশু পাখি দেখছিল। আমি দেখতে থাকলাম সমুদ্র। সমুদ্রের বুকে প্রকাণ্ড সব কালো কালো পাথর মাথা তুলে দিল। সেই সব পাথরের সঙ্গে সমুদ্র যেন খেলা করছে, মাঝে মাঝে সেইগুলোর উপর এসে আছড়ে পড়ছে, ডুবিয়ে দিচ্ছে, আবার সরে যাচ্ছে। কর্নেলের মতোই হাহা করে সমুদ্রে হেসে উঠছে, আর ফেনাগুলো যেন কর্নেলের সাদা দাড়ি। ভাবলাম এই লাক্সই উপমাটি ওকে শুনিয়ে দিই, কিন্তু উনি বাইনোকুলার নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, জয়ন্ত, তুমি তো একজন সাংবাদিক, ওদের সম্পর্কে তোমার কাগজে কিছু লেখা উচিত। অবাক হয়ে বললাম, কাদের সম্পর্কে? এখানকার মৎস্যজীবীদের। কর্নেল দুঃখিত মুখে বললেন, দূরের সমুদ্রে জল ততটা অশান্ত নয়, সেখানে মাছও প্রচুর, কিন্তু লক্ষ্য করো বিচের কাছাকাছি অনেকটা দূর পর্যন্ত সমুদ্রের কি সাংঘাতিক অবস্থা। ভেবে দেখো জয়ন্ত, ছোট্ট ছোট সব নৌকা নিয়ে এই অংশটা পেরোতে বেচারাদের কি লড়াই না করতে হয়। প্রতিদিন ওরা এই লড়াই করে তবে সামান্য কিছু মাছ ধরতে পারে, ফেরার সময় আবার সেই লড়াই। তাছাড়া দেখতেই পাচ্ছ সমুদ্রে কত সব পাথর মাথা উঁচিয়ে আছে, দুইবার ধাক্কা লাগলে নৌকো ভেঙে গুঁড়িয়ে তো যাবেই, ওরাও বাঁচবে না। ওদের এই প্রচণ্ড জীবন সংগ্রামের কথা তোমার লেখা উচিত ডার্লিং। আমরা ডাইনিং টেবিলে বসে যখন বিশেষ বিশেষ সামুদ্রিক মাছের সুস্বাদ নিয়ে প্রশংসা করি, তখন কি চিন্তা করে দেখি যে আমার বৃদ্ধ বন্ধুর সার্থক ভাষণে বাধা পড়ল দরজায় কলিং বেলের বাজনায়। গিয়ে দরজা খুলে দেখি হরিচরণবাবু একেবারে সমুদ্র স্নানের জন্য তৈরি হয়ে আমাদের ডাকতে এসেছেন। বললেন, আসুন কর্নেল, সমুদ্র স্নান করে ক্ষীরে চাঙ্গা করা দরকার, নইলে ব্রেকফাস্ট জমবে না। জয়ন্তবাবু, দেরি করবেন না, পোশাক বদলে নিয়ে বেরিয়ে পড়ুন। বাইদা ভাই, আপনারা বাথ স্যুট এনে সঙ্গে এনেছেন তো? এখানে সমুদ্র কিন্তু বিপজ্জনক। কর্নেল একটু হাসলেন। বাথ স্যুটের দরকার হবে না হরিচরণবাবু, কারণ এবেলা আমি সমুদ্রে নামছি না। তবে জয়ন্তের কথা আলাদা, ইয়াং ম্যানরা সমুদ্রের সঙ্গে লড়তে ভয় পায় না, কি বলো ডার্লিং? ছটফট করে বললাম। আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। হরিচরণ হাসতে হাসতে বললেন, সমুদ্রের জলে ঠান্ডা লাগার ভয় নেই, আসুন না, নুলিয়া পাওয়া যাবে। পুরীর সমুদ্রে কি কখনো স্নান করেননি? আমাকে টেনে ঘর থেকে বের করলো হরিচরণবাবু। টের পেলাম ভদ্রলোকের গায়ে জোর আসে বেশ। কর্নেল বেরোলেন। করিডোরে দাঁড়িয়ে বললেন, হরদয়ালবাবু স্নান করতে যাবেন না, নাকি আমার মতোই জল কাতরে মানুষ? হরিচরণবাবু বললেন, যা বলেছেন, ওকে টেনে ওঠাতে পারলাম না বিছানা থেকে। দাঁড়ান, নেওয়ার চেষ্টা করে দেখি। উল্টো দিকে 4 নম্বর সুইটের দরজা ফাঁক করে উনি ডাকলেন, হরো ও হরো, স্নান নাই বা করলে অন্তত বিচে বসে আমাদের স্নান করা দেখবে। সমুদ্র দেখলে খিদে বাড়বে, হে রাক্ষসের মতো খেতে পারবে। দরজার ফাঁক দিয়ে দেখলাম খাটে হরদয়ালবাবু চিত হয়ে শুয়ে আছে, মাথার উপর একটা হাত। ওই অবস্থায় শুয়ে থেকে সে ভুতুড়ে কণ্ঠস্বরে বললেন, নাহি, পিঞ্জারে ধকলে সামনে নিতে দাও আগে, বরং দুপুরের দিকে দেখবো। হরিচরণ সহাস্যে বললেন, তুমি তো বরাবর এখানে এসে আগে স্নান না করে ব্রেকফাস্ট করতে না, এবার হলোটা কি? বলে কর্নেলের দিকে ঘুরলেন। আমার ফ্রেন্ড বুঝলেন বড্ড খাম খেয়ালি। গত বছর ও আমাকেই টানতে টানতে নিয়ে গিয়ে সমুদ্রে নামিয়ে ছেড়েছিল। সত্যি বলতে কি, এখনকার সমুদ্রকে আমার বড্ড ভয় করতো, ওর পাল্লায় পড়েই সেই ভয়টা কেটে যায়। কর্নেল ডাকলেন, হরদয়ালবাবু কি অসুস্থ বোধ করছেন? ও হরদয়ালবাবু। হরদয়াল সেই রকম বেইলি এবং খোনা গলায় জবাব দিলেন,
আরে না না, আপনারা যান না, আমি দুপুরে স্নান করবো খন। হরিচরণ রাগ করে দরজাটা সশব্দে বন্ধ করে। ছেড়ে দিন, ও বরাবর এরকম এক মেয়ে। হোটেল থেকে বেরিয়ে সি বিচে নামার সময় কর্নেল বললেন, হরদালবাবু টনসিলের গন্ডগোল আছে, কাল রাতে সে নিয়ে আলোচনা করছিল। উনি বললেন 2বার অপারেশন করেও কিছু হয়নি। হরিচরণ বললেন, আসল গন্ডগোল থাইরয়েড গ্ল্যান্ডে। ডাক্তারদের মতে ওই গ্ল্যান্ডে অপারেশন না করালে গলার স্বর বদলাবে না, তাছাড়া ক্রমশ বডিটাও আরো মোটা হয়ে যাবে। কিন্তু সার্জারিতে হরর বড্ড আতঙ্ক। 2বার যে টনসিল অপারেশন করিয়েছিল সেই রকম আমারই চেষ্টায়, বড্ড জেদিও। সমুদ্রের বীজ ভাটার সময় ততটা কিছু চওড়া নয়, খানিকটা ঢালু। আমাকে টানাটানি করে হরিচরণ সমুদ্রে নামাতে পারলেন না। কর্নেল বিচে বসে বাইনোকুলারে লাইট হাউস কিংবা অন্য কিছু দেখতে থাকলেন। হরিচরণ ভালো সাঁতারু নিঃসন্দেহ। একদল কাচ্চা বাচ্চা ওর সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে থাকল। ছোট্ট ছেলে মেয়েগুলো বস্তির মৎস্যজীবী। এখন থেকেই ওরা এমনি করে এই সমুদ্রের সঙ্গে লড়াই করে, ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য তৈরি হয়। কর্নেল ঠিকই বলেছে, এদের কথা দৈনিক সত্যসেবক পত্রিকায় আমার লেখা উচিত। কিছুক্ষণ পরে কর্নেল সবে উঠে দাঁড়িয়েছে। বিচের উপর দিকের বালের থেকে প্রায় আছাড় খেতে খেতে নেমে এলেন সি ভিউ হোটেলের সেই ম্যানেজার ভদ্রলোক। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, হরদালবাবু খুন হয়েছে। বলে সাঁতার হরিচরণের উদ্দেশ্যে হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো হাত ছড়াছড়ি করে লম্বসম্প ডাকাডাকি করতে থাকলেন। কর্নেল তৎক্ষণাৎ হন্তন্ত হয়ে বালিয়াটির দিকে এগিয়ে গেলেন। বালিয়াটির দিকে ওঠার সময় তার টুপি খসে পড়ল। অসুস্থ ট্রাকটা ঠকঠক করে বলল, টুপির দিকে মন দিলেন না, অদৃশ্য হয়ে গেলেন বালিয়াটির অধরে। এতক্ষণ আমার মাথায় ঘিলু চাঙ্গা হলো। আমিও দৌড় তুললাম। বালিয়াটির খোঁজ থেকে কর্নেলের টুপিটি কুড়িয়ে নিয়ে গেলাম। হরদলপুর মাথার পেছনে গুলি করা হয়েছে। হোটেলের পরিচালক গোবিন্দরাম আমরা বেরিয়ে আসার আন্দাজ মিনিট 15 পরে জিজ্ঞেস করতে চাই ব্রেকফাস্টে কি কি খাবেন বাবুরা। দরজায় তালা দেওয়া ছিল না। প্রথমে সে কলিং বেলের বোতাম টেপে, তারপর সাড়া না পেয়ে কয়েক মিনিট অপেক্ষা করে। সে হরিচরণকে বেরোতে দেখেছিল, কাজে সে জানতো হরদলপুর ভেতরেই আছে, বাথরুমে আছেন ভেবেই সে অপেক্ষা করছিল। শেষে অধৈর্য হয়ে দরজা খোলে এবং হরদলকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে। বাবুর সারশব্দ নিয়ে পেয়ে তার সন্দেহ হয়। তখন সে ওর দিকে ঝুঁকে কপালে হাত রাখে। কপাল ভীষণ ঠান্ডা। তারপর তার চোখ পড়ে বালিশের উপর রক্তের ছোপ। মাথার পেছন দিক থেকে সামান্য একটু রক্ত গড়িয়ে এসে বালিশের ছোপ নিয়ে এনেছিল। পুলিশ এসে যথারীতি মৃতদেহ বহরমপুর শহরের মর্গে নিয়ে গেল। সবাইকে তন্ন তন্ন জেরা করে বিবৃতি লিখেও নিয়ে গেল। হরিচরণ বন্ধুর সুখে কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে বহরমপুর চলে গেলেন। সেখান থেকে ট্রাম কল করে হরদের আত্মীয়স্বজনকে খবর দেবেন। হরিচরণের মুখেই আমরা জানতে পেরেছিলাম হরদয়ালের অ্যাটাচিকে যে প্রচুর টাকা ছিল সেটাও উধাও হয়ে গেছে। পুলিশের গাড়িতে উনি চলে যাওয়ার পর আমাদের সুইটে ফিরে কর্নেলকে বললাম, আপনার সঙ্গে আর কোথাও যাচ্ছি না, যেখানে আপনি সেখানেই খুন খারাপ। ব্যাপারটা কি? কর্নেল একটা চাপা শ্বাস ছেড়ে বললেন, ব্যাপার তত কিছু গুরুতর নয়। অবাক হয়ে বললাম, গুরুতর না? কি বলছেন? যে হোটেলে এভাবে খুনে চোর ডাকাত ঢোকে সেই হোটেলে আমার আর একটু থাকতে ইচ্ছা করছে না। কর্নেল ঘড়ি দিকে বললেন, 11:30 বাজে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি, চলো ক্যান্টিনে, একটু সকাল সকাল লাঞ্চ পাওয়া যায় কিনা। সূর্যাস্তের পর কর্নেল আমি সে বিচে গিয়ে বসে আছি। সেই সময় পিছনের বাড়ি থেকে কয়েকটা ছায়া মুখ ভেসে উঠল। ডান দিকে বিচের মধ্যে কতগুলো পাথরের ভাঙাচোরা বাড়ি, খুব পুরোনো আমলের বাড়ি। ছায়া মূর্তিগুলো বালির থেকে সোজা না নেমে সেই ভাঙা বাড়িগুলোর ভেতরে ঢুকে পড়ল। আমি ভয় পেয়ে চাপা সুরে বলে উঠলাম, কর্নেল, নির্ঘাত চোর ডাকাতের দল। কর্নেল হাসতে হাসতে বললেন, আমরা তো ব্যবসায়ী নই, টাকা কড়িওয়ালাও নই, চোর ডাকাত লোক চেনে ডারলেন। তাহলে ওরা কারা? যারাই হোক, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে সমুদ্রের ভিতর থেকে লাফ দিয়ে উঠল ঝলমলে এক বিশাল লাল রঙের গোলা। ওটা যে চাঁদ।
বুঝতে সময় লাগলো। তারপর পিছন থেকে একটি গম্ভীর স্বরে বলে উঠলেন, কর্নেল সাহেব নাকি? কর্নেল ঘুরে বললেন, হরিচরণ বাবু, আসুন আসুন। আর কখন ফিরলেন বহরমপুর থেকে? এই মাত্র। বলে হরিচরণ এসে আমাদের পাশে বসলেন। কয়েক মিনিট চুপচাপ থাকার পর ফুসফুস করে নাক ছেড়ে ভাঙা গলায় বললেন, আপনি কি বলেছিলেন তাই চলে যাওয়ার আগে দেখা করতে এলেন? কর্নেল আমাকে ভীষণ চমকে দিয়ে বললেন, আচ্ছা হরিচরণ বাবু, আপনি কি প্রেতাত্মা বিশ্বাস করেন? হরিচরণ চমৎকার গলায় বললেন, কেন বলুন তো? কর্নেল বললেন, আমি অনেকদিন যাবত তন্ত্র সাধনা করেছি, প্রেতাত্মাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনার বন্ধু হরদয়াল বাবুর আত্মার সঙ্গে যদি আপনি বাক্যলাপ করতে চান, করতে পারেন। ডাকবো তাকে? হরিচরণ বললেন। এ কথা বলতে কি ডেকেছিলেন? কর্নেল জবাব না দিয়ে বললেন, হরদয়াল বাবু, আবার বন্ধু এখানে উপস্থিত আছেন, কিছু বলার থাকলে বলে নেবে। সামনে সমুদ্রের প্রচন্ড আলোড়ন, আর সেই আলোড়নের মধ্যে ফিকে জ্যোৎস্নার রং দুলছে, চকচক করছে, যেন এক বিশাল অলৌকিক দৃশ্যের সামনে বসে আছে। আর সেই অলৌকিকতাকে তুচ্ছ করে দিয়ে ভেসে এলো হরদয়ালের ওপর ভুতুরে কণ্ঠস্বর। এখনো কি করছো এখানে? শিগগির কলকাতা চলে যাও, আমার তো ছেলে পুলে নেই, এখন তোমারই সব। হরিহর এন্টারপ্রাইজের একচ্ছত্র মালিক হতে অসুবিধে নেই। হরিচরণ উঠে দাঁড়িয়ে বললেন, এই চার লেখার অর্থ কি? কথা বললেন কর্নেলকে। জবাব এলো হরদয়ালের পিতার কাছ থেকে। তুমিও কম জানো না হরি, ও কি পালাচ্ছ কেন? আরে শোনো শোনো শোনো। হরিচরণ সত্যি পালিয়েছিলেন। আমি তো হতভম্ব হয়ে বসে আছি। হঠাৎ ডান দিকে সেই ভাঙা পাথুরে বাড়িগুলো থেকে এক ঝাঁক টর্চের আলো এসে পড়ল। একদল ছায়ামূর্তি ঘিরে ধরল হরিচরণকে। তখন বুঝতে পারলাম সেই ছায়ামূর্তিগুলো পুলিশ হরিচরণকে গ্রেপ্তার করছে। কর্নেল বললেন, কি ডার্লিং, বাবা হয়ে গেলে যে? বললাম। কিছু মাথায় ঢুকছে না। কর্নেল হাসলেন। সে ভেন্দি কইলিজম। আমি এই স্বর জাদু বিদ্যাটি সম্প্রতি শিখেছি। যাই হোক, হরদয়ালের মাথার পিছনে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে মেরে হরিচরণকে বিছানা শুয়ে রেখেছিল। আমরা ওদের সুইটের দরজার ফাঁক দিয়ে ওকে দেখেছিলাম ঠিকই, তখন আসলে উনি মৃত। কিন্তু এই হরিচরণ ভেন্টিকুইলিজমে খুব পাকা। বিশেষ করে হরদয়ালবাবুর টনসিলের ত্রুটি থাকায় হরিচরণের সুবিধা হয়েছিল। আমাদের সাক্ষী রাখতে চেয়েছিল যে হোটেল থেকে বিচে যাওয়ার সময় আমরা হরদয়ালকে জীবিত দেখেছি, কারণ ওর কথাবার্তা শুনেছি। সবকিছু আমি দেরিতে বুঝি, ছটফট বলল। বুঝেছি বুঝেছি। কর্নেল বললেন, এখনো সবটা বোঝনি। গত রাতে ট্রেনে হরদয়ালবাবুর সঙ্গে কথাবার্তার সময় জানতে পেরেছিল হরিচরণ একসময় ম্যাজিশিয়ান ছিল, আর আজ সকালে সমুদ্র স্নানে সে এসেছিল পিস্তলটা সমুদ্রে ফেলতে।